আদালতে যেমন তার লাইসেন্সদারি একটা তারা আছে, যেমন গ্রামের লাইসেন্সদারি নাই, কিন্তু কুটির বিচার আর গ্রামের বিচার একই বিচার। বিচার তো একই, বরং গ্রামের বিচারটা একটু কাটছাট করে ছাড় দিয়ে কথা বলে কাজ করে সমাধা করে দেয়, উভয়ের গ্রহণযোগ্যতা থাকে সেভাবেই সমাধা করে। কিন্তু আদালত তো কার গ্রহণযোগ্য থাকে না তাকে দেখার বিষয় নাই, আইনের অনুযায়ী ব্যবস্থা নেবে, এটাই সহজ। আমি আছি ভালোই। আচ্ছা মামা, মিতু কি এইখানে না আপনাদের বাড়িতে? হ্যাঁ, মিতু কি সাভারে আছে নাকি গ্রামে আছে? আচ্ছা ঠিক আছে। আমি তো খানকি পোলারে দেখতে পারি না, আমার বইনে আমার লোকের রাগ রাগ, ওই খানকি মাটি তো আরেক খারাপ, কারণ একটা বললেও খাইতে পারে না, একটা বললে আমার বুঝে খাইতিস না। আমার বই নিলে সবচেয়ে খারাপ খানকি, আমার খানকি, আমার বোনের মতো খানকি পৃথিবীতে নাই। খানকিরে আমি দেখতেই পারি না, খানকিরে ডেলি গায়ে লাগালি করি, আবার উপকার করছি না কি ডেলি উপকার আমি উপকার করছি না কি হয়েছে, উপকার করছিস বিদেশ বিচার, এটাই তো। আজকে যে একটা মাছ করে খাইতো কার বাপের ঘরে খা, কার বাপের ঘরে খা। আর হলো আমি তোমার একটা কথা কই, আমি আমার তোমরা আশেও পাইবো না পাশেও, কারণ আমরা মানুষের অভিশাপের তলে থাকুন না। তুমি তোমার বাচ্চাটা নিয়ে যদি হক না পাও, তুমি আমার সারা জীবন অভিশাপ দিবা। বাচ্চাটা ফুলের মধ্যে দেখেছো, বাচ্চাটা এই বাচ্চাটা একটা হক পাক, ওই হালার 2 কোটি 3 কোটি টাকার গাড়ি আছে, গাড়ি বেচতে সবাই দিব, এই কথা বিয়ে করছে। এত শখ কি লেগে বাচ্চাদের বিয়ে করার, আপনি তো গাড়ি বেচতে সব দিব, কানকির লাগো। আমার জানাই দেখা মামলা যে করছে, আমি জানাই দেখা মামলা করছে, আমি যাই দেখা। এটা যদি আমার ভাই নয়, তোমার পছন্দ করে আমার মেয়ে আছে একটা, বুঝছো না, আমার মেয়ে এতিম হয়ে যাবো। যদি আমার মেয়েটা যদি আমি এটা সাইন দিয়ে থাকি, কিন্তু আমি সাক্ষী দিয়ে থাকি এই মামলার, আমার মেয়ে এতিম হয়ে যাবো। আর কোনো বড় কথা আছে পৃথিবীতে?
আরো আছে ওরা থাকতে আয়ো, ওরা থাকতে আয়ো, যদি ওরা গেলে গেছে তুমি আনা তোমার খবর আছে, ওরা থাকতে আনা কি লিগা, ওরা থাকতে পুলিশ লিয়ে আও, মানবতা গেলে আও, একটু নিয়ে আয়। আমার আগে ওরা যে বোকা বাড়ি করছে না, আর কি করবো? দেশে মানুষ মৃত্যুর বাপে, মৃত্যুর বাপে গরিব মানুষ কি করবো না পাইরা মেয়ে নিয়ে আসি ঢাকা। আজকে 2 দিন ধরে মৃত্যুর গোলায় ওরা নিয়ে আসছি সবাই রাখছে। মাই কইল যে ওরা মানে আমার তো বাড়ছে সকাল সময় নেই, আমি 4টা বাজে বাইরে 4টা বাজে বাসার থেকে আমরা ধারে পাশে যাই না, বুঝছো? আমরা ধারে পাশে যাই না, কারণ কি আমি জানি ওকে ভালো একটা ভালো মানুষের সব কিছু চলা ভালো, ওরা তো সত্যি খারাপ, ওকে জানতাম কিছু না। আমি তো নাই তাহলে আপনাকে আমার নাম কষ্ট গো, আমি তো নাই মানুষকে কয়ে দিছে, কার নাম দিছে না দিছে আমার শ্বশুরকে আমরা পাইতাম না, তার বক্তব্যটা তো নেই যা হয়েছে না চলেন, আরো আছে গুরুত্বপূর্ণ কিছু না তো হয়েছে। ওইটা তো যে অভিযোগকারী সুবর্ণার, খাদিজা আক্তার সুবর্ণার সাথে তার মামা শ্বশুর অর্থাৎ সৈয়দ আহমেদের মামা, আপন মামা ওই বরকত ডালি যে মোবাইলে কথোপকথন হয়েছে, যে তাদের মধ্যে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, সেই বিষয়টা আমরা রেকর্ড করলাম। ওকে রোল করব, ওকে রোল স্যার, হ্যাঁ অ্যাকশন। একটি অভিযোগের ভিত্তিতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির অনুসন্ধানী দল ঢাকা জেলার সাভার থানাধীন, এখন বর্তমান আশুলিয়া থানাধীন পূর্ব ডেন্ডাগর সরজমিনে উপস্থিত। এখানে পক্ষ এবং এলাকার লোকজন আছেন, কিন্তু প্রতিপক্ষ উপস্থিত নাই। আমরা তার বাড়ির সামনে অবস্থান করছি, কিন্তু কাউকে বাড়িতে আমরা পাই নাই। ইতিমধ্যে আমরা খোঁজ নিলাম এবং যোগাযোগ করলাম, তাদের সহযোগিতা আমরা পাই নাই। না পাওয়ার সত্ত্বে আমরা এখনও অবস্থান করছি, যদি তারা কেউ আসেন আমাদের সাথে কথা বলেন বা আমাদেরকে সহযোগিতা করেন, সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত চলছে। এর মধ্যে আমি বলবো যে যিনি অভিযোগ করছেন তিনি হলেন মোসাম্মদ খাদিজা বেগম সুবর্ণা, স্বামী সৈয়দ আহমেদ, পিতা শেখ মোহাম্মদ সমীর উদ্দিন, সিঙ্গারডাক থানা সিরাজদিগঞ্জ, জেলা মুন্সিগঞ্জ। যাদের বিরুদ্ধে অভিযোগটা করছেন তারা হলেন সৈয়দ আহমেদ, পিতা সৈয়দ বুরহান, 2 সৈয়দ বুরহান, পিতা মৃত সৈয়দ আব্দুল সাত্তার, 3 আমেনা বেগম, স্বামী সৈয়দ বুরহান, 4 মনিরা, পিতা সৈয়দ বুরহান, সর্বসাং ডেন্ডাবর পূর্বপাড়া, আশুলিয়া, ঢাকা। ওনার অভিযোগের বিষয়টা হলো যৌতুক লোভী প্রতিপক্ষ যুগ সাজসে 1 নং প্রতিপক্ষের বহু বিয়ে, নির্যাতনের যৌতুক আদায়, বিবাহ বিচ্ছেদ, কৌশলে টাকা আদায় সত্ত্বেও চাহিদাকৃত যৌতুক না পেয়ে সন্তানসহ প্রথম পক্ষকে ভরণ পোষণ না দিয়ে দাম্পত্য অধিকার থেকে বঞ্চিত রেখে মিথ্যা হয়রানি ও তালাকের হুমকিতে অধিকার প্রতিষ্ঠায় প্রতিপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে আইনি সহায়তা চাই আবেদন করছেন। তারই আলোকে আমরা এখানে উপস্থিত। তো আমরা এখন ইতিমধ্যে কিছু স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাথে আমাদের ওই বিষয় নিয়ে কথা হয়েছে এবং ওনারা ওই বিষয়টার সম্বন্ধে যতটুকু জানেন বা ওনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ওনাদের জানাশোনা মধ্যে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করছেন। এবং পরবর্তীতেও এখন যেহেতু জুম্মার
নামাজের টাইম। এখন ওই অতি নিকটেই একটি মসজিদ আছে, সেই মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছেন। নামাজের পরবর্তীতে ওনারা আমাদেরকে আরও সহযোগিতা করবেন মর্মে আশ্বস্ত করছেন। আমরা ওনাদের সাথে কথা বলবো যে ওদের সম্বন্ধে ওদের যে অভিযোগটা, সেই অভিযোগের আলোকে ওনারা কি জানেন সেটা ওনাদের কাছ থেকে আমরা জানবো। তো এখন আমরা প্রথমে একটু জানবো যে অভিযোগকারিনী তার অভিযোগের আলোকে বক্তব্য দিতে। তোমার যা বলা সম্পূর্ণ যে যা অভিযোগটা কি, পুরা যে অভিযোগটা করা হয়েছে তার আলোকে কেমনে বিয়ে হইলো, কতটি বিয়ে হইলো, কি অবস্থা চলছে, সব কিছু বিস্তারিত কি বলবো। আমার বিস্তারিত বলতে, আমার যখন বিয়ে হয় তখন মনে করেন আমার বাড়িতে থেকে আমার বাবা শুধু একা রাজি ছিল, আমার ফ্যামিলি কেউ রাজি ছিল না। এক রাতের ভিতরে হঠাৎ করে বিয়ে করায়, আমার এই ফুফাতো ভাসুর আর কি, ওনার মাধ্যমে বিয়ে হয়, কাউরে জানাইতে দেয় না কিছু। তো এক রাতের ভিতরে বিয়ে হওয়ার পরে আমার এই বাড়িতে নিয়ে আসে, আনার পরে প্রায় একটানা 10 মাস আমার এই ঘরে আটকায় রাখে। রাখার পরে মনে করেন খুব অত্যাচার করে, অনেক মারধর করে, কিন্তু আমি এই জায়গার কাউরে চিনতাম না, গ্রামে কখনো কারোর সাথে আমি কথাও বলি নাই, বলতেও দেয়নি। তো আমি আত্মীয় স্বজনের ভিতরে আমার নানি শাশুড়ি, নানা শ্বশুর আর 2 মামা শ্বশুরে চিনতাম, আর কাউরে চিনতাম না, আর ননদের জামাইকে, কয়জন মানুষ চিনতাম। কোনো জায়গায় গেলে আমার ঘরে তালা মেরে রেখে যেত, আর যদি বাসায় আসতো খুব টর্চারিং করতো। 10 মাসের মাথায় আমার শ্বশুরে যখন বাইরে যায় তখন শ্বশুরে নিয়ে অনেক খারাপ কথা ওরা বলে, অনেক নির্যাতন করে, মারে। তারপরে একদিন আমার শ্বশুরে বাইরে থেকে আসার পরে আমার বাড়িতে পাঠায় বেড়ানোর কথা বলে, তখন আমার মেয়েটা আমার পেটে, ওই অবস্থাতেই মনে করেন 2 মাসের পেটে আমার বাচ্চা, আমার বেড়াইতে পাঠিয়ে এখানে আমার আরেকটা বিয়ে করে, আমি জানি না। ওই বিয়ে করার পরে মনে করেন যে ওই বউর বাড়ির থেকে আমার নামে একটা ডিভোর্সের কাগজ পাঠায়। কাগজ পাঠানোর পরে আমি এরকম ফোনে জানাইলাম, জানানোর পরে ওই দিনকে ও বাড়িতে গেছে, আমাদের বাড়িতে যাওয়ার পরে যেরকম যাই বললো যে এটা মিথ্যা কথা, তো কাগজটা ছিঁড়া ফেলাইছে। ছিঁড়া ফেলানোর পরে আমাদের ওই জায়গার মেম্বার ছিল, তারপরে আরও চেয়ারম্যান ছিল, আরও সবার কাছে যায় হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে। পরে কান্নাকাটি করার পরে ওখানে থেকে সবাই যেরকম মীমাংসা করে দিল, ও আমার নিয়ে আসে ওর নানির বাড়িতে, এই বাড়িতে আর আমার আনে না, পাশে ওর নানির বাসা আছে ওইখানে আনে। আনার পরে ওই বউটা এই বাসায় থাকতো আর আমার ওরা ওই বাসায় রাখতো। তখন আমার বাচ্চা পেটে ছিল, আমি খুব অসুস্থ ছিলাম। আমি অনেক কিছুর পরেও মনে করেন জানতে পারলাম, তখন মনে করেন যে ওই মেয়েটা মামলা করছে। করার পরে আমাদের গ্রামে ছিল ওরা 5 মাস না 5.5 মাসের মতো সবাই একত্রে ছিল ওইখানে। থাকার পরে আমার থেকে প্রায় 3 লক্ষ টাকার মতো নিচে ক্যাশ, আমার ভাইয়ের বাইরে যাওয়ার টাকাটা, সেটা নেওয়ার পরে ওই মামলাটা উদ্ধার হওয়ার পরে আমার বাচ্চারা আর আমার কোনো খোঁজ খবর ওরা নেয় না। না নেওয়ার পরে আমি এরকম আমার বাবারে নিয়ে আসি, আসার পর আমার রাখতে চায় না, কিছুদিন রাখে, তারপরে আবার এরকম বাড়িতে পাঠিয়ে দিছি, অনেক অত্যাচার করছে। তারপরে আমার বাচ্চাটার একটু দুধও দেয় নাই। পরে আমি এখানের মুরব্বীদের কাছে জানাইলাম, এখানে আসছিলাম এই দেলু মামা, আসাদ মামা, তারপরে আপনার এই সামাদ নানা, এরকম জসিম নানা, ওনাদের কাছে আসার পরে এরকম সবাই জানানোর পরে আমাদের ওইখানের এক ভাই ছিল, উনি এখন মারা গেছে, সিরাজ ভাই। তো উনি এখানে আসার পরে ওই দেলু মামাদের বাসায় একটা অনেক বড় বিচার সভা হয়েছিল। তো ওই বিচারে ও আবার আমার মাইনা নিল, ওইখান থেকে মনে করেন যে হাতে পায়ে ধরে ওদের বাসায় রাখে। প্রায় বেশ কিছুদিন ভালো ছিলাম। আমার ভাইটা আবার বিচার করার 13 দিন পরে স্ট্রোক করে মারা গেছে। তো মারা যাওয়ার পরে থেকে ওরা আবার আমার উপর নির্যাতন করার পরে আমি আর আমার সেই আগের লোকগুলো রেখে ওরে পাই না, এই জায়গার গ্রামের মানুষের কাছে আর আসতে পারি না। পরে এরকম করার পর অনেক অত্যাচার করতে করতে প্রায় বছর 2-3 আমি আমার বাড়িতেই ছিলাম। থাকার পরে এখানে যোগাযোগ করতো, কিন্তু এর ভিতরে যে ও ওর চাচাতো বোনের বিয়ে করছে বা আরও কয়েকটা বিয়ে করছে আমি জানতাম না। আমাদের সাথে যোগাযোগ রাখছে, আমার মেয়ের ওখানে গেত, কিন্তু কোনো টাকা পয়সা দিত না। তারপরে আবার আমাদের বাড়িতে গেল, যাওয়ার পরে আমার নানির সম্পত্তি, কিছু সম্পত্তি ছিল ওয়ারিশ সম্পত্তি, সেগুলাতে হাত দিল। দেওয়ার পরে মনে করেন ওইখান থেকেও প্রায় 2.5 লাখ না 3 লাখ টাকার মতো বিক্রি করে নিয়ে আসে। আনার পরে বাড়ির কাজ ধরে বাড়িতে, এখানে 3 তলা কমপ্লিট করে। তারপরে মনে করেন এরকম করে 7.5 লক্ষ টাকা আমার থেকে ও নিছে ক্যাশ। আমার ভাইয়ের 3 লক্ষ, নানির থেকে 3.5 লক্ষ, এরকম 7.5 লক্ষ টাকা ক্যাশ নিছে। আর মাঝখানে আমি স্বর্ণ বন্ধক রেখে 25,000 টাকা দিছিলাম। তারপরে আমার এই বাচ্চা যখন নাকি পেটে ছিল তখনও আমি কিছু 10,000 না 15,000 টাকা দিছিলাম কোন মামলায় জামিনে আসার জন্য। একবার জামাত শিবিরের একটা মামলায় পড়ছিল, সেখানেও কিছু টাকা নিছিল আমাদের বাড়ি থেকে। তারপরে এরকম যোগাযোগ না করাতে প্রায় বছর 4 আগে ও এরকম ঝামেলা করাতে আমি যেরকম বাড়িতে থেকে যাই। থাকার পরে বেশ কিছুদিন আগে আবার আমাদের বাড়িতে 1বার 2বার 3বার গেছি, আমাদের মুরব্বীদের কাছে যায় হাতে পায়ে ধরছে। তো কেউ আর আমারে খালি হাতে ওর কাছে দেয় নাই, বলছে ওর ফ্যামিলির নিয়ে যাইতে, কিন্তু ওর ফ্যামিলি নিয়ে যাইতে পারে না।
ও একাই যায়। তো যাওয়ার পরে আমি বাড়িতে থেকে আমার ভাই বোনদের সাথে একটু ঝগড়াঝাটি হতে মনের কষ্ট আমি বাড়ি থেকে রাগারাগি করে চলে আসি উলাইলে। ওইখানে আনার পরে ও যেদিন আসি তার 7 দিন পরে ও আমার ওইখানে রুম নিয়ে ভাড়া রাখতে, ওই ভাড়া বাড়িতে ওইখানে প্রায় 2.5 মাস না 3 মাসের মতো ছিল আমার বাচ্চাটার সহ। ওইখান থেকে ভাড়া রাখার পরে ওইখানে যে আমার ননদ আর আমার শাশুড়ি ওরে নিয়ে আসে, হুমকি টুমকি দেয়। দেওয়ার পরে থেকে আমার উপরে আবার অত্যাচার করছে, ওই ভাড়া বাড়িতেও আমার ঠিক মতো থাকতে দেয়নি। তারপরে আমি এখান থেকে একদম চলে গেলাম। কিছুদিন আগে আমি মুরব্বীদের কাছে আসছি, তখন থেকে ওরা পলায় পলায় থাকে। এর আগে পরে যখনই বিচার করতে আসে কেউ ওদের আর খুঁজে পায় না, সবসময় খালি লুকায় লুকায় থাকে। না পাই আমি মাঝখানে একটা মামলাও দিছিলাম, কিন্তু এই মামলা দেওয়ার পরে মনে করেন যে আপোষ হইলো, আমাদের বাড়িতে গেল আইলো। পরে যেরকম এই মামলাটা যখন নাকি স্থগিত হয়ে গেল, উকিলে কী করছে আমি জানি না। তারপরে আরও এই মামলা ওঠার পরে আর এখন আমার সাথে কোনো যোগাযোগ রাখে না। কয়েকদিন ধরে আমার আরও অনেক হুমকি টুমকি দিছে, আমার বাইরেও ফোনে অনেক হুমকি টুমকি দিছে। দেওয়ার পরে যেরকম আমি এখন আইনের সহযোগিতা নিচ্ছি। এই আপনার বক্তব্য। হ্যাঁ, আমি এতটুকুই জানি, এর বেশি। এখন আপনি কি চাচ্ছেন? আমি আমার বাচ্চাটারে নিয়ে সব সময় ভাত খাওয়ার অনেক চেষ্টা করছি, অনেক মানুষের হাতে পায়ে ধরছি, প্রায় এই গ্রামের অনেকের কাছে আমি আসছি। এখন এই গ্রামের অনেকে হয়তো আমার চিনি, আমার এই বাচ্চাটারে সহ। ও আমার কাছে আমার বাচ্চাটারে স্বীকার করছে, বা গ্রামের সবাই জানে এটা ওর মেয়ে। কিন্তু ও এখন জানতে পারলাম ওর বড় বউয়ের সাথে কথা বলে যে ওইখানে যায় নাকি আমার বাচ্চাটারে অস্বীকার করে, যেটা নাকি আমার বাচ্চা না। তারপরে ওই ছেলেটারে অস্বীকার করছে, আমাদের ওইখানে যায় যে এটা ওর ছেলে না। আমি সব সময় বলি যে না, আমি এবার ভাত খাইতে চাই, কিন্তু আমি জানি না আমি কতটুকু কি করতে পারবো। তবে আমার শ্বশুর একটা কথাই বলে যে না, আমি কোনো কিছুই করতে পারবো না। আমার বলে কোর্টে যাইতে, মামলা করতে, কোর্টে যায় দেখা করবো। যাই হোক, আপনি যে প্রতিকার পাওয়ার আছেন, আইনানুগভাবে যতটুকু প্রতিকার পাওয়ার থাকে সেই সাথে আমাদের সহযোগিতা থাকবে। ধন্যবাদ। আচ্ছা, এখন আপনারা যে আশপাশে যারা এখানে আছেন, অনেকে উপস্থিত আছেন, হয়তো বা এই এলাকার এই মহল্লাবাসী যদি থাকেন, যে বিষয়টা শুনলেন যে অভিযোগকারিনী কি বললো, তার অভিযোগের প্রেক্ষিতে আপনাদের যদি কিছু জানা থাকে সেই তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। পরিচিতি ছিল, ঠিক আছে, ওর দাদার, হ্যাঁ আমার বড় মা যখন মারা যায়, তারপরে আর কি আপনার দাদিকে না আমার মাকে, আপনার আম্মাকে বিয়ে করে, মানে আপনার দাদা, আমার বাবা, আপনার বাবা। তাহলে সে সম্পর্কে উনি আমার সৎ ভাইয়ের ছেলে, সৎ ভাইয়ের ছেলে। আচ্ছা, তো আমরা আপনার একটু সহযোগিতা চাচ্ছি এই কারণে, আমরা থানাকেও আজকে জানাইছি যে লাশটার কারণে থানা আসতে হচ্ছে। আমাদের মেম্বার হানিফ সাহেবও মোবাইলটা ধরছে না, সবাই ওই লাশ নিয়ে জানছেন নাকি ওখানে বাইবেলের ওখানে একটা লাশ পাওয়া গেছে অর্ধেক, এ নিয়ে সবাই ব্যস্ত। তো আমরা একটু ওনাদের সাথে কথা বলবো, যে ওনারা বাড়িতে আছেন কি না আছেন। আমরা ঢোকার আগে আশপাশ থেকে আপনাদের একটু শরণাপন্ন বক্তব্য নিচ্ছি যে ওই মেয়েটা যে আবেদনটা করছে, এই আবেদনের সত্যতা, বা এই মেয়েটা এই বাড়ির বধূ হিসেবে আবেদন করছে যে আরমান এর কত নম্বর স্ত্রী ছিলে তুমি? 3 নম্বর। তাও সে জানতো না 3 নম্বর স্ত্রী যে সে। তারপরেও তার একটা সন্তানের পরে সংসার করতে পারেনি, সে এখান থেকে চলে যাওয়ার পর বা আরেকটা বিয়ে করে দাঁড়িয়ে দিচ্ছে। এই বিষয়ে আপনার একটু বক্তব্য আমাদের একটু সহযোগিতা। আমার মনে করেন বিষয়টা হচ্ছে কি, ওরা যদি বিয়ে করতো বা বিয়ে সাথে দিত, আমাদেরকে তারা জানাইতো না। ও ভালো করে জানে। জি না, ও তো জানবো কই থেকে, যার বিয়ে সে তো জানে না, জানে তার মা বাবা। হ্যাঁ, ওর আত্মীয় স্বজন বা গার্জেনরা আছে না, আত্মীয় স্বজন থাকে না, কেউ আসে কখনো জিজ্ঞাসাবাদ করে নাই বা কখনো খোঁজ খবর নেয় নাই যে কেমনি কি, আমাকে প্রকাশ করতো না, আমাদের বলতো না। আপনারা সাইডে কিভাবে জানবেন? এখন মনে করেন ওরা এইভাবে, ওর মামারা আছে, ওর নানারা, নানিরা, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে রেখে নিয়ে আর কি বিয়ে শাদী হইতো। এখন মানে যে মেয়েটার বিয়ে শাদী হয়েছে এটা আমরা জানছি পরে। সেদিনকে আমাকে দোকানে আসছে, আসার বলতেছে যে আমি আরমানের বউ। তো আমি বলতেছি যে কী ব্যাপার আমার কাছে কিছুর জন্য। পরে বলতেছে যে এরকম এরকম আরমান তো আমার বিয়ে শাদী করছে, এখন আমার মেয়েটে আছে, এরকম ভুল আর কি। তো আমি বললাম যে তুমি আমাকে আগে থেকে বলো না, আমরা যদি না জানি বিষয়টা, তো সেই ক্ষেত্রে তার কিছু বলো না। না কিভাবে বলবেন? কারণ আমি তো মনে করেন জানলে সে না বলতে পারি যে হ্যাঁ আমি জানি তোমার বেশি দিয়েছি, ভালো কি মন্দ, আমি তো জানি না। ওরা বলতেছে যে এরকম যে আমার মেয়েটা আছে, মানে আমার মেয়েটা সব আমার ছেলেটা দিচ্ছে। তখন এই ব্যাপারে আপনি কি বলতে চান?
ওরা বলছে যে দেখেন আমার মেয়ে তো এরকম বড় হয়ে গেছে, যখন কিনা ই করছি তখন আমি জানাইছি, আমি ততটা বুঝতাম না, আমাকে যতটুকু বললো, যখন আমার বিষয় দিয়েছে তখন আমি এতটা বুঝি না। তো এখন বড় হয়েছি, এখন মোটামুটি আমি শিখছি, মানে মানুষের কাছে মোটামুটি জানছি যে আগে এরকম করছে, এরকম মানুষের জীবন নষ্ট করছে। তো এই ব্যাপারে আপনি আমার সহযোগিতা করেন। ওরা বলছে আমি কীভাবে করুম রে মা, এখন তো মানে যার যারটা শেষে খায়, এখন আলাদা মানুষ, এখন কারোটা নিয়ে কেউ ব্যস্ত থাকে না। আর আমরা ব্যবসা নিয়ে করি, আমাকে ব্যবসা নিয়ে আমরা ব্যস্ত থাকি। মানে যে কে কয়টা বিয়ে করতেছে, কার ঘরে কয়টা বউ আছে, এগুলো তো আমাকে দেখা সম্ভব হয় না, ঠিক কিনা? তো এখন আমি বলছি তারপর তুমি আদালত আছে, তারপরে কোর্ট কাছারি আছে, তুমি সেখানে যাও, সেখানে যাই। তারপরে সামাজিকভাবে ধরেন আমরা সমাজবদ্ধ সামাজিক, এখন আমি জিনিসটা বলি, এলাকার যারা মুরব্বী যারা আছে, মাতবর যারা আছে, আপনি তাদের কাছে যান, তাদের কাছে ভালো সলিউশন পাবেন। কারণ এই ব্যাপারটা সবাই নিয়ে এটা নিয়ে আমি জিনিসটা বলি। আমার কদিন আগে আমার একটা ভাস্তি বিয়ে করাইছিল, আমার ভাস্তি দিয়ে কিন্তু মানে আরেক ভাইয়ের মেয়ে দিয়ে ওনার ছেলে নিয়ে কিন্তু বিয়ে করাইছে। আরমান মানে ও আরেকজন ভাতিজির, হ্যাঁ আরেকজন ভাতিজির মানে মেয়ের বিয়ে করছে। আচ্ছা আচ্ছা। এখন তারাও মনে করেন আপনার এই ব্যাপারটা নিয়ে অনেক করছে। ওই বউটা কি আছে এখন? না ওই বউ আছে কিন্তু সারাসারি হয়ে গেছে আর কি। ওইটা তারা কিছু টাকা পয়সা দিয়ে, হয়তো গরিব ছিল তো বুঝলেন, আমার গরিব ভাইয়ের মেয়ে দেখে তো দিচ্ছে, এখন তারা মনে করেন সারাসারি করে। এই পর্যন্ত আপনি কয়টা বিয়ে করতে পারবে আপনার অবগতিতে মানে জানা আছে? আমার জানা মতে আমি দেখলাম তো 5-7টা এরকম আমাদের কাছে এরকম অভিযোগ নিয়ে আসছে, যে এরকম। এদের মাঝে কোনো লোক আপনাদের কাছে সামাজিকভাবে এসে কোনো অভিযোগ বা আপত্তি বা সুরাহার জন্য, আপোষ মীমাংসার জন্য আসে নাই কেউ? আসছে অনেকে, এখানে এসে অনেক চিলাপালা করতো, ওদের বাসায় এসে হুমকি দামকি দিত যে আমার মেয়ে যদি না নিয়ে খাও তোমার খবর আছে, এই ধরনের কথা বলতো, কিন্তু পরবর্তীতে তারা কিছু করতে পারেনি। কারণ এই যে আপনারা যেভাবে আসছেন এরকম এরকম তথ্য থাকতো, অনেক কিছু সম্ভব হইতো। আচ্ছা, এখন কি ওরা কি বাসায় থাকে না? এখন আমি তো কিছুদিন আগে দেখছি ওদেরকে, এই যে পরশু দিনও দেখলাম আরমানের মা রে, আরমানের বোনকে। এটা কয়তলায় থাকে? এই যে এই ফ্ল্যাটটায় থাকে, দুতলা। আচ্ছা, আপনি ওসি সাহেবরা আবার একটু রিং দেন, ওই এখানে ভিজিলেন্স টিমটা আছে কিনা আশেপাশে কোথাও দেখেন, আবার দেখেন। আমরা ঢুকে যাই, খবরটা বললেই তারপর মসজিদে বসে আমরা চলে যাই, বুঝতে পারবো না। না তবে আপনি আমাদের এলাকায় মুরব্বীদের নিয়ে বসলে একটু ভালো হতো। না, মুরব্বিরা ওই সবাই জানে ব্যাপারটা, নামাজের ব্যাপারটা পরে নিয়ে সবাই জানে। বলছি আমাদের কয়েকজনের সাথে কথাবার্তা হয়েছে, কারণ এই ব্যাপারটা নিয়ে বসার জন্য অনেকেই এটা করছে, কিন্তু আসলে ওরা থাকে না। যেই সময় আপনি ডেট দিবেন যে বসা হবে বা আমরা কিছু করবো, তখন ওরা পলাতো। হ্যাঁ পলাতক। জি, এখন ভাই, আপনার নাম না কি বললেন? আমার নাম সৈয়দ মামুন। সৈয়দ মামুন। মামুন। ঠিক আছে, আমরা আসি আজকে মসজিদের এলাকা দেখবো। আর পলায় যদি উনি চলে যায় থায়, তো কোন গর্তে যায় পলায়, গর্তটাও তো বাংলাদেশের ভিতরে। এখন মনে করেন আপনার বিষয়টা কি, মনে করেন এই আত্মীয় স্বজন তো মানুষের বাসায় থাকে বা অনেক জায়গায় পরিচিত থাকে না, এখানে ভাড়া থাকবো, ওই করবো, এখানে আসবো। যদি আপনার ঝামেলা শেষ হবে তখন আবার ঠিক আবার চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। যে কটা করছে সবগুলো এরকমই করছে আর কি আমাদের। ঠিক আছে না, আল্লাহ যে যদি এরকম কোনো একটা ব্যবস্থা আল্লাহ করে দেয় যে ওনার পাপ এই কর্মের যে একটা- এরকম বাচ্চা মানে আরো একটা মেয়ের ঘরে ছিল, এরকম ছেলে আর কি, এই যে বড় ওটা আরো 5 বছর হয়ে, আমার ছেলে তখন মানে বড় হয়ে গেছে। ফাতেমা নামে একটা ওয়াইফ ছিল, ওই এরকমই ছেলে সহকারে ছেড়ে দিছে। এখন ওইটা মনে করেন ছেলে বড় হয়ে গেছে এতদিন, এটা দেখি নাই এরকম। আমার ভাই তো ওই যে বাসাতে নামাজে মসজিদে পাবেন। আচ্ছা, মসজিদের পরে আমাদেরকে বলছি সবাই যে আমরা মসজিদে নামাজের পরে মসজিদে থাকেন। এনো সব মুরব্বীরা। না তবে আমি আপনাদের কাছে একটা জিনিস বলি, মানে আসলে যেই হোক না কেন, আমার ভাইস্তা হোক বা আমার ভাই হোক, বা আমি অন্যায় হোক, দেখি কেউ সমর্থন না দেয়। সেটাই বলতেছি যে এটা একটা এটা আমরা সবাই সমাধান বুঝি। নেন, একটা পদক্ষেপ নেন। তারপরে অনেক সময় পাওয়া জানি- যায় না কেন, যেমন আমরা সেই তো আর কেউ কিছু বলবে না না। না সেটাই সেটা তো আমরাও বুঝি, কে বলবে কার জন্য কি না, বলবে। এখানে আপনাকে আপনারা আসছেন দেখে আপনার কাছে বললাম যে আপনার না, ঠিক আছে। শক্ত পদক্ষেপ এখন নেন। মনে করেন ছেলে যেন এটা বিয়ে নিয়ে আর করছে, কিছু না হয়। আপনার ভাইও তো জীবিত আছে না, হ্যাঁ। তো ভাই আর ভাবি মনে করেন বেআইনের বাড়িতে খাইতে গেছে, আপনারা দাওয়াত দিলে এসে যাবেন না তো আর না, তাই না? এরকম এটা স্বাভাবিক। তো তারপরে একটা সমস্যা হয়েছে বিদায়। এই বিয়েগুলো আপনাদের জানায় করায় না? না কোনো কিছু আমাদেরকে কখনো আজ পর্যন্ত প্রকাশ করে নাই বা বলে নাই ভালো কি মন্দ, যে আমরা এখানে বিয়ে করাইতেছি বা এখানে বিয়ে দিছি, এরকম কোনো কিছু নেই। সবকটা বিয়ে এরকম মানে মিরপুর 1 নম্বর। সাভারে আসতে পারবেন একটু? তো আমরা দেখি ভাই, আচ্ছা, মিতু নাম্বারটা আমার ভাইয়ের নাম কি, ওনার নাম? ওর নাম হলো আব্দুল সোহান। চাচা শ্বশুর না? উনি আপন ভাই। নাম্বারটা একটু দিতে পারবেন? আরেক ভাই যে ভাই উনি থাকে বিদেশে, উনি তো আর এখানে থাকে না। আব্দুল সোহান ওনার আপন ভাই, মানে ছেলের চাচা। চলে চাচা, আমিও চাচা, কিন্তু আমি ওই যে আর বললাম বাবার নাম বুঝি আর মায়ের চাচা। ঠিক আছে, উনি নামাজের পরে আমরা তো মামুন সাহেব, ঠিক আছে, আরেকজন বললেন মামুন সাহেব, ঠিক আছে। যাই হোক, ওই বাতিজারে আর কি বলবেন,
চাচা হইয়া একটু বলা একটু বলা যায়। ও আসলে মানে মূলত আমাদের সাথে ততটা মিশো না। যে আছে না যে মিশবে সময় গণায় গেছে না। বয়স কত এখন? বয়স আমার না আমার ভাই ছেলের বাতিকে 28 আর নইলে 5-7 বছর করবো, আরো 3টা করবো। তারপর আস্তে থাইমা ভিতর দিকে চলে আসবে। এখন কয়টা করে এটা তো না আর বেশি করতে পারবেন না। বেশি কিন্তু করতে পারে আপনি। ম্যাক্সিমাম 3টা করতে পারবে। আমরা একটা কার্ড দিয়ে যাই, যদি 3টার বেশি করতে পারে আমরা একদিন রিং দিয়ে কই বলে 4 নম্বরটা করছে একটু দেখতে যান। 3 নাম্বার যে আজ 3টা যদি করে তাহলে বাকি রইল কি? তাহলে তো অনেক না নাই তো ম্যাক্সিমাম করলে 3টা করতে পারবে, এর সামনে যেতে পারবে না। এর আগে বিয়ে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছে তো ঠিক আছে। মানুষ আমরা দেখি না আমাদের করতে আসো সবাই কি মেহমান? সবাই মেহমান হ্যাঁ আপনি কি এলাকার? না আমরা সব আমার মতো মেহমান। আমি এখন আসছিলাম একটু এই যে আপনাদের এখানে একটু আসছিলাম, একটু কথা বলতাম আপনার সাথে। না এইখানে আসছি আপনার সাথে একটু কথা বলতাম। বাজারে আছি এই যে এই ব্যাপারটাতেই। তারপরে আমার নামে যে ও একটা মামলা করছে সেটার ভিতরে সাক্ষী আছেন আপনি, তো এই ব্যাপারে আমি কিছু হ্যাঁ আমি সেই মামলার কাগজটা উঠাইছি, সেটার ভিতরে আপনার নাম দেওয়া আছে, বরকত মামার নাম দেওয়া আছে। আছি এই যে এখানে আরমানদের বাড়ি এখানেই আছি। আসবে দিয়ে নাহলে আমরা ওনার কাছে আসতাম কি? হ্যাঁ এখন আমি কি আপনার সাথে দেখা করতে চাইতেছিলাম, দেখা হইব? আধা ঘন্টা সময় লাগবে। আমি এলাকায় আছি মামা। আচ্ছা আমি এখানে আছি মামা, তাহলে আপনি আসলে আমি আসতেছি। আধা ঘন্টা পরে আমি আবার ফোন দিতেছি একটা। হ্যাঁ আচ্ছা আসসালাম। ধরো আচ্ছা কেউ কি জানে ওনারা কয়তলায় থাকে? জানেন না? যাই না কিছু না। আচ্ছা শুধু আপনি আমার সাথে আসেন। তুমি আমার সাথে আসো, আধা ঘন্টা সময় ব্যয় করা যায় না। আসুন আপনি দিকে আসুন। না কোথায় থাকে? তা আমি বলতে পারি না, এখানে আর কি থাকে না। ভাড়াটা নেয় না? সেটাও আসে না উনি এখানে। তো আপনি কি ভাড়াটে? হ্যাঁ আমি ভাড়াটে। আপনার নাম কি? আমার চৈতি। চৈতি আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম কাজল রাজারি। কয়তলা থাকেন আপনি? আমি 3 তলায় থাকি। আপনি কতদিন থেকে এই বাড়িতে ভাড়া আছেন? এখানে আমি 3 বছর আছি। ও তো ভাড়া দেন কার কাছে? ভাড়া তো আর আসে না, ভাড়া নেয় না। বিনা ভাড়া থাকেন? হ্যাঁ এখন আসলে নিবে, যেদিন আসে। মানে কতদিন আগে ভাড়া দিছেন? আমরা তো ভাড়া দিছি তাও 1 বছর আগে। ওই 1 বছর আগে ভাড়া না দিতেন? না আমি আসেও না, আমরা দিও না, আমরা এইভাবেই থাকি। এমনি ফ্ল্যাট খালি টালি আসেনি? না ফ্ল্যাট খালি। হারিও নাই। আমি তো চাইছিলাম এই রোডটা বাড়ি বহুত দিন থেকে খুঁজতেছি। আমরা যে বাড়ির মালিক থাকে না ভাড়া লাগে না। না ভাড়া লাগে না ঠিক না, উনি এখনো আসে না কি, আমরা কার হাতে দিব, আসলে তো দেব। সেটাই তো 1 বছর থেকে আসে না। এটা এরকম বাড়িগুলো তো ঢাকা শহরে পাওয়া করতে পারে। তাহলে আপনার জানা মতো উনি 1 বছর থেকে এখানে আসেন না। না না তাই ক্যামেরা দিয়ে ছবি তুলে দেখো তো 1 বছরের স্বামী, তারা তো মনে মরিচে পড়ার কথা। আমি কথা বলছি যে খাদিজা আক্তার সুবর্ণার অভিযোগের আলোকে হ্যাঁ আর আমরা তো সব কাজে দিই না। আজকে আমার ছুটি বিধায় যে আমাদের বড় দিন ছিল, কালকে যাব। এখানে এই উপলক্ষে যিনি ছুটি। বাড়ির মালিক আর আমরা তো কাকে ভাড়া সৈয়দ দেব? আরমান বা তার বাবা সৈয়দ ভাড়াটা দিব কাকে? ওনারা উনি 5 বছর আসে প্রোগ্রাম বাড়ির কাছ থেকে ভাড়া শুনলাম দিব কাকে? যে প্রায় 1 বছর যাবত এখানে থাকেন না, ভাড়াও নিচ্ছেন না এবং বাড়িতে তালা বন্ধ, ওনার রুমে ওনাদের যে ইউনিটে থাকেন সেই ইউনিটে তালা দেওয়া এবং 2টাতেই তালা দেওয়া, যাতে ওনারা বসবাস করে। আমাদের ভাড়াটের ভাষ্য অনুযায়ী যে তারা আসছে না,
তালা দিয়ে চলে গেছে। ওকে, সবাই এখন মসজিদে আছেন আবাদতে, এবং আবাদতের পরে ওনারা আরো আমাদেরকে সুন্দরভাবে সহযোগিতা করবেন এই আশা ভরসা ওনাদের কাছে আমরা এখন চলে যাচ্ছি। যেহেতু এই বাড়িটা যা ভাড়াটে একজন 3 তলার ভাড়াটিয়া বললেন যে 1 বছর যাবৎ ভাড়া নেয় না, আসে না, আবার ওই বাড়িতে থাকেনও না, আবার কারো বাসার মধ্যে যা আসে যায়, যাই হোক সেটা এক একজনের বক্তব্য। তবে আমরা বাড়িতে দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম বাড়ির সম্মুখে, বাড়ির আঙ্গিনায়, তাদের কাউকে আমরা পাই নাই। যাদের 4 জনকে অভিযুক্ত করছে কাউকে আমরা এখন উপস্থিত পাই নাই। এখন আমরা এলাকাবাসীর সহযোগিতা যতটুকু পরবর্তী কার্যক্রমে যাইতে হয় সেটা আমরা পরবর্তী কার্যক্রমে অগ্রসর হব। হ্যাঁ, আসেন চলুন। আচ্ছা মামা, আমরা আপনার থেকে একটু সহযোগিতা চাচ্ছি। আপনার মামার নামটা কি? হাজি মোহাম্মদ হাসামউদ্দিন মাদবর। আচ্ছা, না, মাদর তো না, তার মাদবর চাই আমার হ্যাঁ নাই